বলে, আর পেছনে বুড়ো হাবড়া বলে গাল মন্দ করে শুনেছি। ধনেশই এসে বলল সেদিন। দেখছো বাবা, আমার ছেলেটার কোনো বোধবুদ্ধি আছে? এসব কথা আবার তোমাকে এসে বলেছে? ওর কি দোষ? যা শুনেছে তাই এসে বলেছে। ওর কাছেই তো শুনেছি আমার থেকে টাকা নিয়ে চিন্টু বন্ধুদের সাথে ফুর্তি করে। মোৎসব চলছে সব আমার টাকায়। চিন্টু ও তো ছোটই, বলো, একটু বড় হলে পরে ঠিক হয়ে যাবে। ছাই হবে। ওর বাপটা দেখিস না, 1 টাকা আয়ের মুরদ নেই। আমার জমানো টাকা উড়িয়ে সমাজে দানির নাম কিনছেন। আজকে সভা, কাল সমিতি, টাকা খরচা করে বড় বড় ভাষণ দিচ্ছে। সারা জীবন কষ্ট করে যা রোজগার করেছি, বাপ ছেলে মিলে সব ধ্বংস করছে। আমরা দুজনও তো তোমার বোঝা বাবা। না না মা, ও কথা বলিস না। তোদের দুজনের জন্য আর কতটুকুই বা করতে পারি আমি। আর আমার খাওয়া দাওয়া, যত্ন, আত্মীত সব তুই করছিস। বৌমা তো ভুলেও এদিক মারায় না। কি থেকে কি হয়ে গেল বলো তো বাবা? সবই আমার পোড়া কপাল, অদৃষ্টের মার। না না, তোর আর কি দোষ? সেদিনের কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। জামাই আমাদের বড় ভালো মানুষ ছিল, বড় ঘরের, বড় মনের ছেলে। তোদের 2 যমজ ছেলে হলো, রমেশ আর ধনেশ। হুবহু একরকম দেখতে দুজন। আমারই মাঝে মধ্যে ভুল হতো, একজনকে হয়তো 2 বার খাইয়ে দিতাম আর একজন না খেতে পেয়ে কাঁদতো। সেবার বেড়াতে যাচ্ছিলাম নৌকা করে, আমরা 4 জন, সঙ্গে বহু পুরনো কাজের লোক শিবুদা। হঠাৎ ঝড় উঠলো, সে কি তাণ্ডব জলে! নৌকা যখন ডুবলো, ধনেশ আমার কোলে, আর রমেশ হয় ওর বাবার কাছে, না হয় শিবুদার কাছে। পরদিন নৌকো ডুবির খবর পেয়ে ছুটে গেলাম। তখন তোর মা বেঁচে। খুঁজে খুঁজে তোদের দুজনকে বাড়ি নিয়ে এলাম, কিন্তু জামাই আর রমেশের কোনো খোঁজ পেলাম না। বহু লোকের মৃত্যু হয়েছিল ওই নৌকা ডুবিতে। না না বাবা না, ওরা দুজন আছে, ঠিক বেঁচে আছে। দেহ তো পাওয়া যায়নি ওদের। আমি জানি ওরা বেঁচে আছে, বেঁচে আছেই। তোদের এখানে নিয়ে এলাম ঠিকই, তবে সেভাবে বাড়িতে থাকার অধিকার দিতে পারলাম কোথায়? তোর শ্বশুর বাড়িও তো পড়ে আছে খালি। মাঝে মধ্যে ভাবি, এখানে জোর করে তোদের রেখে কি ভুল করেছি? ও বাড়ি গিয়ে আমি থাকতে পারবো না বাবা। অত বড় বাড়ি, বাড়িময় ওর স্মৃতি, আমি পাগল হয়ে যাব। তার থেকে লাথি ঝাঁটা খেয়েও আমি এখানে থেকে যাব, অন্তত যতদিন তুমি আছো। দেখি কাল একবার নির্মলের সাথে কথা বলবো। দেখলে গিন্নি, আজ অনুষ্ঠানে সবাই কেমন আমার খাতির করলো। তোমাকেও তো কত সম্মান দিল বলো। তা ঠিক, আর সম্মান না দিয়ে উপায় আছে? অনুষ্ঠান পুরোটাই তো আমাদের টাকায় হলো। বাবা এইসব কিছু বাবুয়ান কি বোঝেই না। আরে বাবা, কষ্ট করে পরিশ্রম করে সারা জীবন রোজগার করেছো, তা সেগুলো খরচ করে ফুটানি না মারলে আর কি লাভ? 5 জন তারিফ করবে, জয়গান করবে, না হলে আর কিসের বড়লোক? একেই বলে বনে দিয়া না। আমার ছেলেকে তো তাই বলি, ছোটবেলা থেকেই অভিজাত হতে শিখুক, না হলে তোমার আবার ওই গন্ডমূর্খ ভাগনা ধনেশের মতোই তৈরি হবে। হ্যাঁ, ওটাও হয়েছে এক উৎপাত। বাবা যে কোন বুদ্ধিতে নির্মলা আর ওর ছেলেকে এখানে তুলে এনে বসালো। শ্বশুর বাড়িতে তো দিব্যি ছিল। এখন দেখবে আবার
আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে। সময় থাকতে থাকতে এই দুই আপদকে দূর করো, বুঝলে? দূর করো। ধনেশের কাণ্ড কারখানায় লোকজনের সামনে আমার লজ্জায় নাক কাটা যায়। এই তো সেদিন গলায় মোটা একটা সোনার চেন পরে ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলাম। যে মোটা সোনার চেনটা গত মাসে বানালে বাবার থেকে বাড়ি সারানোর নাম করে টাকা নিয়ে, সেইটা? আরে হ্যাঁ, সেটাই। সবাইকে সেটা দেখিয়ে দেখিয়ে একটু রোয়াব নিচ্ছিলাম। ভোলাবাবু তো চোখ গোল করে জিজ্ঞাসা করলো, পাকা সোনার কিনা। আহা, ওই বুড়োর চোখে কি নেবা হয়েছে? সোনার চেন চিনতে পারে না? না এইখানে লোকজন একেবারে গাইয়া ভূত? কেন, নকল সোনার চেন ভেবেছে নাকি? তারা আর ভাববে কি? ঘর শত্রু বিভীষণ আছে না? কোথা থেকে উদয় হলো আমার গুণধর ভাগ্নে ধনেশ। জোর গলায় সবাইকে বলল, হ্যাঁ ওটা নকল সোনার চেন। আমি নিজে নাকি ওর দাদুকে বলেছি। ও শুনেছে তখন। লজ্জায় সবার সামনে আমার মাথা হেট। হ্যাঁ, তুমি তোমার বাবাকে বলেছিলে নাকি ওটা নকল সোনা? তা কি করতাম? বাবা জিজ্ঞাসা করলো নতুন সোনার চেন কিনতে টাকা কোথায় পেলাম। তখনই পিঠ বাঁচাতে বলেছিলাম এটা নকল চেন। ওই ধনেশ হতবাকা যে সে কথা পাঁচ কান করবে তা কি বুঝেছিলাম? বুঝেছো এবার? তার জন্যই বলছি, বিদে করো, বিদে করো, আপদ দুটোকে বিদে করো। হ্যাঁ, দেখছি কাল। এ কি অন্যায় আবদার করছিস খোকা? যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। কেন, অন্যায় কিসে দেখলে তুমি বাবা? আমি তোমার একমাত্র ছেলে। তোমার বাড়ি জমি সম্পত্তি সব আমার হওয়ার কথা। তুমি আবার নির্মলাকে এনে এখানে জোটালে কেন? তোমার দেখাশোনার জন্য না হয় একটা কাজের লোক রেখে দিতাম। আমার জন্য